তো আজকে আমরা কেমিস্ট্রির লাস্ট চ্যাপ্টার শুরু করতেছি, ঠিক আছে। আমরা ফিজিক্স সিলেবাস কমপ্লিট এবং কেমিস্ট্রিও এটা শেষ হইলে কমপ্লিট হয়ে যাব, ঠিক আছে। কেমিস্ট্রি যতগুলো চ্যাপ্টার আছে এর মধ্যে একটা চ্যাপ্টার আছে তোমরা সিলেবাসে নাই, ঠিক আছে। তো এটাই আমরা লাস্ট চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম কি? দা কার্বন এবং এর যৌগ সমূহ, ঠিক আছে। ইংলিশ নাম হইতাছে কার্বন এন্ড ইটস কম্পাউন্ডস, ঠিক আছে। কার্বন এন্ড ইটস কম্পাউন্ডস। তো আমরা আমরার পিরিয়ডিক টেবলে কয়টা এলিমেন্ট আছে টোটাল? 118, ঠিক আছে। 118 নেই না 108টা? 118। তো এই যে 118টা এলিমেন্ট এর মধ্যে কেলিগেই কার্বন, 118টার মধ্যে কেলিগেই কার্বনের নামে একটা চ্যাপ্টার হয়েছে। অন্যগুলোর কি দোষ? এটা একটু খাস, ঠিক আছে, স্পেশাল। এলিগেই তার লিগে আলাদা একটা চ্যাপ্টার বানানো হয়েছে। দেখো মেইন ব্যাপার হয়েছে কি, তা কার্বন সব জায়গাতে আছে, ঠিক আছে। এমন কোনো জিনিস নাই যেখানে কার্বন নাই, ঠিক আছে। কার্বন সব জায়গাতে আছে। কার্বন ইজ দ্য প্রাইমারি এলিমেন্ট অফ এনিথিং, ধরা যায় যে কোনো জিনিসের মধ্যে কার্বনটা প্রেজেন্ট আছে। তো এই যে কার্বনের এত মানে প্রেজেন্স বা এত ইনভলভমেন্ট, ঠিক আছে, এতগুলা যে মানে জিনিস দেখতেছি আমরা আশেপাশে যা আছে, বিশেষ করে লিভিং অর্গানিজম, লিভিং বিং এর মধ্যে লিভিং যেগুলা জিনিস আছে, আমরা লইয়া, অ্যানিমালস লইয়া, প্ল্যান্ট লইয়া, সবকিছু, ঠিক আছে, উদ্ভিদ জীব সবকিছু লইয়া এই মানে পৃথিবীর যা জিনিস আছে, যা তুমি দেখতে পারতেছো, সবগুলোর মধ্যে কার্বন আছে, বুঝতে পারছো? এই যে কার্বনের এত প্রেজেন্স, কেন কার্বন থাকতেছে, অন্যগুলা কেন থাকতেছে না? তাহলে তার কিছু স্পেশাল কিছু ক্যারেক্টার আছে। তাহলে ওই স্পেশাল ক্যারেক্টারটা বুঝার লিগেই, জানার লিগেই আমরা কার্বন নিয়ে একটা চ্যাপ্টার হয়েছে, এবং চ্যাপ্টারটার নাম হয়েছে কার্বন এবং এর যৌগসমূহ, কার্বন এন্ড ইটস কম্পাউন্ডস। কার্বন এবং তার যে বিভিন্ন যৌগগুলো আছে, বিভিন্ন কম্পাউন্ডস গুলো আছে, ওই কম্পাউন্ডস গুলো আমরা পড়তে লাগবো এবং বুঝতে লাগবো যে কার্বনের মধ্যে এমন কি জিনিস আছে যেটা অন্যগুলোর মধ্যে নাই। এই কারণে তার এত মানে ভাস্ট মানে কি কোয়া যায়, মানে প্রেজেন্স আছে আর কি, ঠিক আছে। মানে বিশালভাবে তার এই যে মানে উপস্থিতিটা সব জায়গার মধ্যে যে প্রেজেন্ট থাকে, এটার মেইন কারণটা কি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়বো এখানে? ইন্ট্রোডাকশন, কার্বনের বন্ধন প্রকৃতি, মানে সমযোজী বন্ধন। আমরা তড়িৎযোজী বন্ধন পড়ছিলাম নি? মনে আসেনি? তড়িৎযোজী বন্ধন পড়ছিলাম। কিরকম হয় তড়িৎযোজী বন্ধনটা? যখন একটা ধাতু আর একটা অধাতু, বা একটা তড়িৎ ধনাত্মক তড়িৎ ঋণাত্মক যখন বন্ড হয়, তার তখন সময় একটাই আরেকটার ইলেকট্রন দেয়, ঠিক আছে। মানে একটা ডোনেশন করে একটা নেয়, ঠিক আছে, মানে একটা টেক করে। তাহলে এখানে ইলেকট্রনের আদান প্রদান হইতেছে, ইলেকট্রন ডোনেশন হইতেছে, এইভাবে যে বন্ধনটা হয় এটার নাম ছিল তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। আর এখন আমরা যেটা পড়বো এটার নাম হচ্ছে সমযোজী বন্ধন, ঠিক আছে। তাহলে সমযোজী বন্ধন মানে কিটা? শেয়ারিং অফ ইলেকট্রন, আমরা মানে জানি জিনিসটা। আচ্ছা, তারপরে হচ্ছে সমযোজ্যতা বা ও সমযোজী বন্ধন, মানে বন্ধনের ডেফিনেশনটা। সমযোজ্যতা মানে কি? যোজ্যতা মানে জানো তো তোমরা, ওই সমযোজ্যতা সেম জিনিস, কতটা ইলেকট্রন শেয়ার হইলো, বুঝতে পারছো? এরপরে হইতেছে সমযোজী মানে যোজ্যতা তো জানো, যোজ্যতা কিটা? কতটা ইলেকট্রন দিল বা নিল, কেলিকা করে এই জিনিসটা, কি কি করার লিগা, কোন রুলে যাওয়ার লিগা? হ্যাঁ, অষ্টক মানে রুলে যাওয়ার লিগে, মানে অক্টেট রুলে বা নোবেল গ্যাস হওয়ার লিগা, ঠিক আছে। তারপরে হইতেছে কার্বনের বহুরূপতা, ঠিক আছে। এটা হইতেছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা আজকের ক্লাসের মধ্যে, যেটা তিনটা রূপ তার দেখবো। একটা হইতেছে হীরা, একটা হইতেছে গ্রাফাইট, আর একটা হইতেছে ফুলারিন বা বাকমিস্টার ফুলারিন। তো এই যে তিনটা জিনিস আমরা দেখুন, তিনোটার মধ্যে অনেক পার্থক্য, রাত দিন পার্থক্য, কিন্তু এরপরও তিনোটা জিনিস তৈরি হয়েছে কিন্তু পিওর ফর্ম অফ কার্বন দিয়া। তার মধ্যে আর কোনো ধরনের কোনো জিনিস নেই, তিনোটাই কার্বন দিয়ে তৈরি, কিন্তু তাদের স্ট্রাকচারাল ডিফারেন্সের জন্য তারা তিনজন এত আলাদা। ডায়মন্ড সবচেয়ে স্ট্রংগেস্ট এলিমেন্ট, আর এদিকে হইতেছে মানে এলিমেন্ট না, ধরো কম্পাউন্ড কোয়া যায়, ঠিক আছে। আর গ্রাফাইট এদিকে উইকেস্ট ধরা যায়, উইকেস্ট না বাট উইক ধরা যায়, ঠিক আছে, সবচেয়ে হালকা। তাহলে একই জিনিস তৈরি হইতেছে মানে কার্বন দিয়া, বাট এরপরও তাদের এত ডিফারেন্স বিকজ অফ দেয়ার স্ট্রাকচারাল ডিফারেন্সেস। তাদের স্ট্রাকচারটা এইভাবে গড়া হয়েছে, এই কারণে তাদের মানে এতটুক পার্থক্য হয়ে গেছে। এটা হয়ে যায় কোটি টাকার জিনিস, আর এটা হয়ে যায় মানে 5 টাকা 10 টাকার জিনিস। এটা কই থাকে গ্রাফাইটটা?
আমাদের পেন্সিলে থাকে। আচ্ছা, তাহলে শুরু করি ক্লাস। তাহলে এখানের মধ্যে কার্বন যে শব্দটা, এটা কোন থেকে আইছে? কার্বো শব্দ থেকে আইছে, যেটার অর্থ হইতাছে কিটা কয়লা বা কোল। ঠিক আছে, বাস্তবে কয়লা হলো কার্বনের প্রাকৃতিক উৎস। বিজ্ঞানী লাভোইসিয়ার সর্বপ্রথম প্রমাণ করেন কার্বন একটি মৌলিক পদার্থ, তবে কার্বন যতটা না মৌলরূপে থাকে তার থেকে অনেক বেশি সে যৌগ হিসেবেই থাকে। কারণ ওইটাই আজকের আমরা চ্যাপ্টার পড়ার মেইন উদ্দেশ্য আর কি, যে কার্বন এতগুলা রূপ কেন দেখায়। তাহলে কার্বনের সমযোজী বন্ধন কি কারণে করে, এটার রিজন আমরা জানি অলরেডি অবশ্য। কার্বনের অ্যাটমিক নাম্বার কত? পারমাণবিক সংখ্যা হইতাছে 6। তাহলে 6 রে যদি আমরা ভাঙ্গি আমরা কি পাই? 2,4। তাহলে লাস্টের যে অরবিটে কক্ষপথে তার 4টা যে ইলেকট্রন আইছে, এখন হে কি করব? না এই সাইডটা দিতে পারবো, না আরো সাইডটা লইতে পারবো। কারণ এখানে যদি মনে করো কথার কথা আজকে থাকি যেত মনে করো 6, তাহলে কিটা করলো নে? 2টা লই লইল নে। আজকে যদি থাকি যেত এখানে 3, তাহলে 3টা দিয়া দিল নে। বাট এমন একটা সংখ্যা 4, মানে 4টা লোয়ার 4টা দেওয়া অলমোস্ট সেম জিনিস, দুটার মধ্যে একটাও হে করতে পারতো না। মানে হে C+4 বা C-4 এই দুইটার মধ্যে একটা হইতে পারতো। কথা বোঝা গেছে? +4 কোন সময় হইব? যখন 4টা দিয়া দেব, আর -4 যখন 4টা নিয়ে নেব। তাহলে এখন কার্বন কিটা করব? হে আরো 4টা লইব, লইব বলতে কিটা শেয়ারিং করব, মানে পার্মানেন্ট নেওয়া না। বুঝতে পারছো? আর যখন ওই 4টা ইলেকট্রন লইব তখনই তার কাছে একটা সুপার পাওয়ার আই যায়, যে 4টা আলাদা আলাদা এলিমেন্টের সাথে বন্ড করতে পারে। এলিগা তার এত মানে বিশেষ ভাব। ঠিক আছে, যেটা আমরা টেট্রাভ্যালেন্সি কই। ঠিক আছে, টেট্রাভ্যালেন্সি মানে ওইটা হইতাছে যে তার 4টা আলাদা আলাদা এলিমেন্টের সাথে সে বন্ড করতে পারবে। কথা বোঝা গেছে? এই কারণে কার্বনের কয়টা হাত থাকে? 4টা হাত থাকে। বুঝতে পারছো? এবং এই 4টা হাতের মধ্যে 4টা আলাদা আলাদা এলিমেন্ট সে বন্ড করতে পারবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কার্বনে কি ধরনের বন্ধন করতেছে? সমযোজী বন্ধন করতেছে। আচ্ছা, এখন সমযোজী বন্ধনের ডেফিনেশনটা দেখো। সমযোজতা, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস পরমাণু, সেম ডেফিনেশন। ঠিক আছে, পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে এবং সেগুলি সমভাবে ব্যবহারের মাধ্যমে নিজেদের মধ্যে রাসায়নিকভাবে মিলিত হওয়ার যে ক্ষমতা লাভ করে তাকে সমযোজতা বলে। ঠিক আছে, মানে বিষয়টা হইতাছে, মনে করো এখানে আমরা হাইড্রোজেন আঁকলাম। হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন থাকে বাইরে? হাইড্রোজেনের একটা থাকে। আর মনে করো ক্লোরিনের সাথে তার বন্ড করতেছে, ক্লোরিনের কয়টা থাকে বাইরে? ক্লোরিনের 7টা থাকে। ঠিক আছে, তাহলে এখানে কি হইব? এখানে একটা থাকবো, এখানে 2 2 2 হইছে নি ঘটনা? আচ্ছা, এখন কিটা করবো আমরা? এখানের মধ্যে তাদের যে বন্ডটা হইতেছে সমযোজী বন্ধন বানাইতেছে, মানে এটা কি তৈরি হইতেছে? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। ঠিক আছে, তাহলে এখানে গ্যাসটা তৈরি হইতেছে। তাহলে এখানে ঘটনা কি হইতেছে? এই হাইড্রোজেনে ওই 2টা লইব, তাহলে হাইড্রোজেন স্যাটিসফাইড, 2টা ইলেকট্রন লইল। ক্লোরিনে কিটা করব? 2টা ইলেকট্রন লইব। তাহলে তাদের ইলেকট্রন ডট স্ট্রাকচার যেটা আমরা ওইটার মধ্যে করছিলাম সমযোজী বন্ধনের মধ্যে, এটা এখানে কিরকম হইব দেখতে? এটা এই তো মোটামুটি হইব। আর এখানের মধ্যে এটারে আরেকটু অন্যরকম ভাবে আঁকা যায়। হাইড্রোজেন দিয়া তুমি মনে করো এখানে একটা ইলেকট্রন দাও, এটারে একটু এদিকে দিলাও, এখানে একটা ইলেকট্রন দাও, আর এখানে দিলাও তুমি ক্লোরিন, এখানে একটা ইলেকট্রন দাও, আর এখানে 2টা 4টা 6টা, আর এই জায়গার মধ্যে তুমি এটা এরকম একটা বন্ড দিলাও। বুঝতে পারছো? এরকমও তুমি স্ট্রাকচার বানাইতে পারো। তাহলে ঘটনাটা কি বলতেছে? এখানের মধ্যে হাইড্রোজেন, এখানের মধ্যে 2টা ইলেকট্রন, এখানে হইতেছে ক্লোরিন, আর এখানে 6টা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই 2টা ইলেকট্রন দিয়ে এখানে একটা বন্ড হইতেছে। তাহলে 2টা ইলেকট্রনে সবসময় মনে রাখো একটা বন্ড হয়। ঠিক আছে, আর এটা দেখতে কিরকম হয় জিনিসটা? এটা দেখতে আমরা এরকম করে আঁকা রাখি, এরকম করে একটা বন্ড দেই। ঠিক আছে, বন্ধন যেটা কই, আর মাঝখানে 2টা এরকম ইলেকট্রন দিই, মানে 2টা ইলেকট্রনে একটা বন্ড। 4টা ইলেকট্রন শেয়ার হইলে কয়টা বন্ড হইব? 2টা, মানে এটার কই ডাবল বন্ড। বুঝতে পারছো জিনিসটা? এরকম আরেকটা বন্ড আছে ট্রিপল বন্ড, যেখানে 6টা ইলেকট্রন শেয়ার হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে এইভাবে হাইড্রোজেনের গঠনটা হইতাছে। বুঝা গেছে? ক্লিয়ার?
এটারই আমরা কইতাছি কিটা সমযোজীতা, এবং তাদের সমযোজীতা কত হইব হাইড্রোজেন এবং ক্লোরিনের 1-1, হাইড্রোজেনের 1 ক্লোরিনের 1, ঠিক আছে, হাইড্রোজেনের 1 ক্লোরিনের 1। সমযোজী বন্ধন কাকে বলে? দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। তোমাদের এক্সামে যদিও আয় না, বাট আইলে আইতেও পারে, ঠিক আছে। এটা ইলেকট্রন ডট স্ট্রাকচার তুমি ওই সমযোজী বন্ধনের আইক্যা দেখাই দেয়, পারবাই তো আইক্যা দেখাই দেয়। যেমন আমরা যদি CO2 একটা করি, ঠিক আছে, CO2, তাহলে কার্বন ডাই অক্সাইড এটা কিটা সমযোজী না তড়িৎযোজী বন্ধন করবো তারা? সমযোজী। আমরা দেখাই কেমনে বুঝবো? যদি মেটাল আর নন মেটাল না থাকে, বিশেষ করে সাধারণত অধাতু এবং অধাতুর যে বন্ধনটা হয় সেটা সমযোজী হয় সাধারণত, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম কেসই হয় অধাতু এবং অধাতুর বন্ধনটা সমযোজী বন্ধন হয়। কিরকম হইব দেখো, এখানে হইব কার্বন, এদিকে হইব একটা অক্সিজেন, এদিকে হইব একটা অক্সিজেন। এই অক্সিজেনের কয়টা ইলেকট্রন থাকে লাস্টে? বাইরে কয়টা থাকে? 6টা। তাহলে 2, 4, 6। এই অক্সিজেনের 6টা থাকবো। কার্বনের কয়টা থাকে? কার্বনের কয়টা থাকে? দেখা যায়নি। কার্বনের থাকে 4টা। তাহলে এখানে 2টা দাও, এখানে 2টা দাও, ঠিক আছে। এগুলা কেন এরকম করে রাখতাছি আমি, তোমরা জানো যে সুন্দর যাতে হয় পিকচারটা, আর কিছু। তাহলে এখানে এরকম করে একটা, এখানে একটা বন্ধন হইব, ঠিক আছে, এখানে এইভাবে এদিকে একটা হইব। আচ্ছা, এখন ঘটনা কি হইতাছে, এই অক্সিজেনে এই কার্বনের 2টা ইলেকট্রন নিছে, মানে শেয়ার করছে। তাহলে হেও ফের কয়টা নিব? 2টা। এটা মাথাতে রাখো যে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্ট থেকে যতটা নেয় সেও ততটা তার থেকে নিতে পারবে, এর চেয়ে বেশি নিতে পারতো না, কম নিতে পারতো না। বুঝা গেছে? তাহলে এই কার্বনে কয়টা নিব? এই কার্বনে তার থেকে নিব 2টা, এবং এটার থেকেও নিব 2টা। এই যে কার্বনের পুরো একটা সার্কেল। কার্বনের এখানে 4টা, হে এটা তো হইলো না, এটা তো হইলো না, এটা এখান থেকে ঘুরিয়ে আইব। বুঝতে পারছো? মানে এটা এই জায়গাতে আইব। আমি এটারে কালারটা চেঞ্জ করে করি। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে বন্ড কয়টা শেয়ার হইতাছে দেখো, সেই কয়টা বন্ড হইতাছে এখানে? হ্যাঁ, কার্বনের হাত কয়টা? ওই যে 4টা হাত হে দিছে, 2টা 2টা করে। তাহলে এটার যখন আমরা স্ট্রাকচারটা বানাইমু তখন স্ট্রাকচারটা এরকম হবে, C ডাবল বন্ড O আর এদিকে ডাবল বন্ড O, এইভাবে তৈরি হবে। এবং অক্সিজেনের কয়টা হাত থাকে? 2টা হাত থাকে। মনে থাকবো তো জিনিসটা? অক্সিজেনের কিন্তু 2টা থাকে। মানে সে যদি বন্ড করে তাহলে হয় এমনে করব, মানে দুই দিকে 2টা দিয়া, আর নাইলে একসাথে 2টা দিয়া করব। আর কার্বনের কয়টা থাকে? 4টা থাকে। মনে থাকবো তো? তাহলে এরকম ডট স্ট্রাকচার বানাইতে পারবা, তো তোমরা অসুবিধা হইতো না তো? আচ্ছা, এবং এই ধরনের কম্পাউন্ডারে কি কই আমরা, মানে যৌগরে কি কই? সমযোজী যৌগ। আচ্ছা, হুম হুম, কেসিএন, এটার মধ্যে ডাবল দুটোটা হয়। এটা তোমরা সিলেবাসে নাই এটা, ঠিক আছে, এটা হয় আর কি, মানে এটা দুটোটা হয়। এটা এটা আমরা যখন পড়তাম তখন আসছিল, ঠিক আছে, এটি নাই তোমরা, মানে এটা পটাশিয়াম আর মানে কেসিএন এর ফুল ফর্ম, মানে এটা হচ্ছে কেসিএন আর কি, পটাশিয়াম সায়ানাইড, ঠিক আছে। পটাশিয়াম সায়ানাইডের মধ্যে মানে সমযোজী বন্ধন হয় আর তড়িৎযোজী বন্ধন হয়, মানে হে হেরে দেয় আর তারা তারার মধ্যে সমযোজী বন্ধন হয়, ঠিক আছে। আচ্ছা, এটা কি তার স্কুলও করাইছে নাকি তা? এ কই দেখছো তুমি? ও, বুঝছি। সমযোজী মৌলের অণু। আচ্ছা, তাহলে এখানে কি কইতাছে? একই একই মৌলের, এটা ক্লাস 9-এ তোমরা পড়ে আইছো, ঠিক আছে, মানে ওই যে মলিকিউলস অফ এলিমেন্ট আর মলিকিউলস অফ কম্পাউন্ড, এক রকমের 2টা যদি মৌল মিললা সেটা তৈরি হয়, ঠিক আছে, তখন এটারে আমরা কিটা কই? মানে সরি, এক রকমের এলিমেন্ট যদি মিললা হয় তারে আমরা কই মৌল, ঠিক আছে। আর আলাদা আলাদা এলিমেন্ট যদি মিললা হয় তখন তারে আমরা কই যৌগ। মনে আছে তো জিনিসটা? দুটোটারই আমরা মলিকিউল কইতে পারি। এটা হইছে মলিকিউলস অফ এলিমেন্টস আর এটা হইছে মলিকিউলস অফ কম্পাউন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে সমযোজী যৌগের অণু। একই মৌলের পরমাণুগুলি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সমযোজী মৌলের অণু গঠন করে, যেমন H2O2 N2। আর এখানে ভিন্ন মৌলের পরমাণুগুলি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সমযোজী
যৌগের অণু গঠন করে। যেমন NH3 স্ট্রাকচারটা কিরকম হইব, এখানে N, এখানে N, আর এখানে H কয়টা হইব, 3টা H। এই জিনিসগুলা কিন্তু যাতে তোমরা অসুবিধা না হয়। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। নাইট্রোজেনের কয়টা হইব, বাইরে কয়টা থাকে নাইট্রোজেনের, 5টা থাকে। ভেরি গুড। তাহলে 5টা যদি হয়, এদিকে একটা হইব, এটা দিতাম নি, তাহলে নাইট্রোজেনের এদিকে হইব একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আর উপরে দিলেই 2টা। ঠিক আছে, তাহলে এখানে কিরকম হইব স্ট্রাকচারটা, এই হইব একটা, এই হইব একটা, এরকমও দিতে পারি আমরা, বা আসলে আস্তাটা হাইড্রোজেনের লইয়াই দিই আমরা। ঠিক আছে, সাধারণত স্ট্রাকচারটা এরকম দিই, মনে রাখো। ঠিক আছে, তোমরাও এরকমই দিবা। আর নাইট্রোজেনেরটা যখন লইবাই তুমি, তখন আস্তাটা এরকম করে লইয়া এই বইব। নাইট্রোজেনের 5টা এখানে, আর এদিক থেকে 3টা, তাহলে সবাই 8টা হয়ে গেল, মুখ হয়ে গেছে। ঠিক আছে, দেখো হ্যাঁ, কত কিছু মানুষে ভাবতে পারে, এটার ভিজুয়ালাইজ, এটার একটা মানুষের মুখ ভাবতেছে, থিঙ্কিং এর শেষ নাই। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা, বানাইতে পারবাই তো এখন স্ট্রাকচার চট করে দেখে সেটাই। CH4, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখবাই প্রচুর ভাবে পাইমু আমরা। ঠিক আছে, এটার নাম কি তা কইতে পারবানি কেউ, CH4 মিথেন। এখন আমরা নাম শিখবো যে মিথেন, ইথেন, প্রোপেন কেমনে নাম করা হয়। ঠিক আছে, এটার মিথেন কেন কোয়া হয়, দারুন, মানে এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং। এলিমেন্টের তুমি নাম দেখে কখন কইলি তার বা এটার নাম কি তা। ঠিক আছে, যেটা আমরা IUPAC বা ইউপেক নেম কই আর কি। ঠিক আছে, আচ্ছা, এলোট্রপস অফ কার্বন বা কার্বনের বহুরূপতা। যে ধর্মের জন্য কোনো মৌলিক পদার্থ নিজের মূল রাসায়নিক ধর্ম বজায় রেখে 2 বা ততোধিক ভিন্ন রূপে প্রকৃতির অবস্থান করে, সেই বিশেষ ধর্মকে বহুরূপতা বা এলোট্রপি বলে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে বহুরূপতা দেখায় কে কে, কার্বন দেখায়, সালফার দেখায়, ফসফরাস দেখায়, অক্সিজেন দেখায়, টিন দেখায় প্রভৃতি মৌল বহুরূপতা দেখায়। তার মধ্যে সবচেয়ে সেরা হইছে কার্বন। ঠিক আছে, যেমন কার্বনের বহুরূপতার মেইন কারণটা কি জানি, ওই যে কইছি, একটা হইতেছে তোমার হের যে 4টা হাত থাকে, বহুরূপতার 2টা প্রধান কারণ। ঠিক আছে, একটা হইতেছে তার এই 4টা হাত থাকা, যেটা আমরা কইতেছি টেট্রাভ্যালেন্সি, আর এটা হইতেছে ক্যাটিনেশন। আমরা পড়ব লাস্টে যে আমরা টপিকটা, ক্যাটিনেশন। ক্যাটিনেশন মানে কি তা, মানে নিজের লোকে নিজের বন্ধন হয়ে যাওয়া। ঠিক আছে, মানে একই রকম কার্বন, মনে করো 1,00,000টা কার্বন এক লগে বন্ড করতে পারবো, কার্বন কার্বন, শুধু কার্বন দিয়ে। তো ওই যে জিনিসটা, এটা আমরা কই ক্যাটিনেশন। ঠিক আছে, মানে একই কার্বন হে অনেক রকম কার্বনের সাথে বন্ড করতে পারে। তো এটা অন্যগুলো এলিমেন্টও পারে, কিন্তু এত হাই লেভেলে পারে না, মানে এত বেশি ভাবে পারে না। যেমন সালফার 8টা অবধি পারে, ফসফরাস 4টা অবধি পারে। ঠিক আছে, অক্সিজেন 3টা পারে, O3। তো এটি দেখা যাইতেছে বেশি যাইতে পারে না, বাট কার্বন মানে ইনফাইনাইট অবধি যেতে পারে। ঠিক আছে, যতটুকু ইচ্ছা তোমার, যতটুকু তুমি বড় বানাইতে অতটা তুমি কার্বনকে জুড়া দিতে পারবে। এই কারণেই কার্বনের এই এলোট্রপির মেইন রিজন। কার্বনের যে এত এলোট্রপ দেখা যায়, কার্বন যে এতভাবে মানে ভাস্ট ভাবে চিত্রাই রইছে, এটার মেইন প্রধান 2টা কারণ। একটা হইতেছে আমরা ওই টেট্রাভ্যালেন্সি, আর একটা হইতেছে ক্যাটিনেশন। এই 2টা জিনিস মনে থাকবো তো। আচ্ছা, তাহলে প্রথম হইতেছে আমরা কিটা, ডায়মন্ড। তো এটার মধ্যে বেশি তেমন কিছু পড়ার নাই, শুধু যার ওই গঠনটা একটু আমরা পড়বো। আর এখান থেকে 2টা প্রশ্ন আয়ে যে ডায়মন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, তড়িৎ প্রবাহ মানে কিটা, তড়িৎ পরিবহন করতে পারে না, তড়িৎ প্রবাহ পরিবহন করতে পারে না। আর গ্রাফাইট পারে, এটার কারণ কিটা, এটার মধ্যে লুকাই রয়েছে তার স্ট্রাকচারের মধ্যেই তার উত্তর। আমি তোমরা অনেক আগে কইছিলাম এই উত্তরটা। ঠিক আছে, তো এখানে উৎস কিটা দিছে, দেখো ভূপৃষ্ঠের নিচে গলিত ম্যাগমার মধ্যে কার্বন দ্রবীভূত অবস্থায় থাকে। এই ম্যাগমা কঠিন হবার সময় কার্বনের উপর চাপ সৃষ্টি করে, এর ফলে কার্বন কেলাস আকারে প্রকৃতিগতভাবে হীরকে পরিণত হয়। এই যে জিনিসটা, মানে যার মধ্যে চাপ সৃষ্টি হয়, বিশাল প্রেসার পড়ে কার উপরে, কার্বনের উপরে, এবং একটা টেম্পারেচার থাকে, মানে মাটির নিচে একটা হাই টেম্পারেচারের মধ্যে যখন তার উপরে প্রেসার দেওয়া হয়, তখনই সে কি হয়ে যায়, হীরাতে পরিণত হয়। এই সেম জিনিসটা এখন ল্যাবের মধ্যে তৈরি করা হইতাছে, যেটা আমরা তোমরা শুনছো ল্যাব গ্রোন ডায়মন্ড যেটা কই। ঠিক আছে, ল্যাবরেটরির মধ্যে যে ডায়মন্ডটা তৈরি করা হয়, ডিট্টো সেম, যেটা অরিজিনাল ডায়মন্ড যেটা আছে আমরা নেচারে যেটা পাই, ডিট্টো সেম, কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই। কিন্তু রেটের মধ্যে, প্রাইসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এটা যদি 5 লাখ হয়, এটা 50,000 হইব, এরকম ডিফারেন্স আর কি, বুঝতে পারছো? তো জিনিস সেম, দুটোটা জিনিস সেম। তুমি যদি ডায়মন্ড ওইটাও কিনো,
হাতে আঙ্গুলে লাগাও কেউ বুঝতো না, কারণ এটাও ডায়মন্ড, এটা কেউ কইতো না যে এটা বানাইছে দেখে কি দিছে, আরে এটা ডায়মন্ড হই, কার্বন দিয়ে তৈরি হয়েছে এটা, আর কিছু না, কার্বন ছাড়া আর কিছু না। একটা ল্যাবের একটা নেচার, মানে একটা প্রাকৃতিক ভাবে হইতাছে, উৎপন্ন হইতাছে, আর একটা মানে তোমার মানুষে তৈরি করতেছে। তো এরকম তো অনেক জিনিস আমরা পাই না, প্রাকৃতিক ভাবে হয়, এটা আবার মানুষে করে, তো এটারও তো ইম্পর্টেন্স দেওয়া হয়। তো এটারও ইম্পর্টেন্স আজকালকে খুব বেশি দেওয়া হইতাছে, ঠিক আছে। এবং ল্যাবগুন ডায়মন্ডেরও মানে চাহিদা প্রচন্ড ভাবে বাড়তেছে, কারণ মানুষ রেটটা কম হয়, ঠিক আছে। কারণ এটা তো ডায়মন্ড না, এটা তো কাজ, এটা তো তার এরকম করে তারে কাটে, স্ট্রাকচারটি কাটে। তুমি আছে কাছরে কাটা যায়, কারণ আমরা কিতা পড়ছি এরকম কাটলে হয়েছে, কারণ ডায়মন্ড জিনিসটা কিতা কিচ্ছু না, তার মধ্যে জাস্ট কাঠগুলো এরকম ভাবে লাগানো হয়েছে, যার কারণে হে কিতা করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে, এর কারণে হেরে চিকচিক লাগে দেখতে, ঠিক আছে, চিকচিক করে মানে চমকায়, এটার লিগে তার রেটটা বেশি, তার প্রাইস বেশি, খুব প্রিসিয়াস। তোমরা হাতের মধ্যে যে আংটিগুলা লাগাইছো, ওই যে আংটিগুলা লাগাইছো এটির মধ্যে যে পাথরগুলা আছে, এটি দেখছো নি কিরকম কাঠ থাকে, ডায়মন্ডের মতো কিছু কাঠ দেওয়া থাকে, তো এটি কিটা প্রাকৃতিক ভাবে এরকম পাওয়া যায়নি, কিন্তু এরকম বড় বড় টুকরা থাকে, কাটিয়া আনে, সাইজ করে কাটে, তো ডায়মন্ডের সেম ভাবে কাটে। এটার মধ্যে যত বেশি কাঠ লাগাইবো তত প্রাইসেস তার বাড়বো, তত দাম বাড়বো, ঠিক আছে। ওইটা কাঠ অনুযায়ী কিটা কিতি কয় না নি, 100 কাঠ 200 কাঠ এরকম করে তার মানে প্রাইসেস বাড়ে, বুঝতে পারছো? তো ডায়মন্ড এইভাবে তার প্রাইসেস বাড়ে আর কি। এমনি তো ক্যারেট হিসাবে আসেই, বাট এরপরও ক্যারেটের মধ্যে যদি তার মধ্যে কাঠ বেশি হয়, তার মানে শাইনিনেসটা বাড়ে আরো বেশি, হেক্সাগোনাল কাঠ যেটার মধ্যে থাকে। আচ্ছা, আমরার মেইন হচ্ছে কার্বনের স্ট্রাকচারটা দেখা। কার্বনের স্ট্রাকচারটা দেখো কিরকম হয়। এই যে এখানের মধ্যে একটা কার্বন আছে, এখানের মধ্যে একটা কার্বন আছে, তার লগে কয়টা কার্বন যুক্ত আছে এটা বাস দেখো। এই কার্বনের লগে কয়টা কার্বন যুক্ত আছে? 4টা কার্বন। সব যতটি তুমি কার্বন দেখবা ডায়মন্ডের স্ট্রাকচারের মধ্যে, একটা কার্বনের সাথে 4টা কার্বন সবসময় যুক্ত আছে, বুঝা গেছে? তাহলে এইভাবে তার স্ট্রাকচারটা হয়, এবং তার মধ্যে এখানে কোনো ধরনের কোনো ইলেকট্রন থাকে না, মানে এক্সট্রা ইলেকট্রন থাকে না। কারণ আজকে যদি কার্বনের লগে মনে করো তিনটা বন্ড হইতো, তাহলে একটা ইলেকট্রন এখানে বই থাকলো না, ঠিক আছে। মানে এটারে আমরা কইলাম না কিতা ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, এবং ওই ইলেকট্রনটাই মেইন আমরার রিজন হইল না, কারণ হইল না তড়িৎ পরিবহনের লেখা, যেটা আমাদের গ্রাফাইটের মধ্যে হয়। তো এখানের মধ্যে এই ইলেকট্রনটাও এখানে বন্ড করে রাখছে আরেকটা কার্বনের সাথে, তাহলে এখানে এরকম করে সবটি 4টা, এখানে আবার যদি 4টা, মানে সব কার্বন 4টা কার্বনের সাথে বন্ড করে রাখছে, বুঝা গেছে? এবং এই কারণেই তার স্ট্রাকচারটা, এবং তার স্ট্রাকচারটা এরকম ভাবে বানানো হয়েছে যার কারণে হে খুব বেশি স্ট্রং হয়েছে, বুঝতে পারছো? হীরকের কেলাসে প্রতিটি কার্বন পরমাণুর অপর 4টি কার্বন পরমাণুর সঙ্গে সিসি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে ত্রিমাত্রিক চতুস্তলক গঠন করে। এই কেলাসে সিসিসি বন্ধন কোণের মান, এটা লাগতো না, 108 ডিগ্রি 28 মিনিট, এটার মিনিট কই আর কি, 109 ডিগ্রি, সরি 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, অসংখ্য চতুস্তলক যুক্ত, চতুস্তলক মানে বুঝছো তো, মানে 4টা যে মানে কার্বন যুক্ত থাকে আর কি, ঠিক আছে, যুক্ত হয়েই বৃহৎ আকারের হীরকের কেলাসে গঠন করে। তাহলে আজকে যদি তুমি এই কার্বনটারে, সরি আজকে যদি এই ডায়মন্ডটারে তুমি যদি বার্ন করো, এটা যদি জ্বালাও, তাহলে তুমি এটার থেকে কিতা পাইবাই আমার কইতে পারবাই নি, শুধুমাত্র তার মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাইবাই, আর কিচ্ছু পাইতায় না। তাইলে আমরা যে বিভিন্ন জিনিস জ্বালাই, কাঠ জ্বালাই, পেপার জ্বালাই, আরো অনেক কিছু জিনিস আছে জ্বালাই, জ্বালাইলে পরে আমরা এটার থেকে অ্যাশ কেন পাই, ছাই কেন পাই? কেউ কইতে আর পাইনি। ইয়েস, ভেরি গুড, কারণ এটা আছে তার মধ্যে অন্য কোনো ইম্পিউরিটিস প্রেজেন্ট থাকে যেটা জ্বলে না। ছাই মানে এমন একটা জিনিস যেটা জ্বলে না, বুঝতে পারছো? আজকে যদি কোনো একটা জিনিস পিওর ফর্ম অফ কার্বন হয় এবং তারে যদি সাফিসিয়েন্ট অক্সিজেন দেয়, যেমন কয়লা, এটার মধ্যেও কার্বন আছে, অন্য জিনিসও হালকা পরিমাণে আছে, কিন্তু এরপরে দেখা যায় কয়লার বেশি পরিমাণ পাওয়া যায়, এটার কারণ কিটা? কারণ সে বার্ন হয় না। দুইটা রিজন হইতে পারে, একটা হইতে পারে তার মধ্যে ইম্পিউরিটিস, আর দ্বিতীয় রিজন হইতে পারে তার মধ্যে প্রচুর মানে তারে কিটা দেওয়া হয়েছে না, সাফিসিয়েন্ট কার্বন অক্সিজেন দেওয়া হয়েছে না, এই কারণে সে বার্ন হইতে পারছে না। দুইটা রিজনে ছাইয়ের পরিমাণটা আমরা পাই। যেমন আমরা যখন ওই চুলার মধ্যে রান্না করতে মানে না করা হয় লিগে নেচারের লিগে খারাপ, কারণ সে সাফিসিয়েন্ট অক্সিজেনটা পায় না। তুমি যদি আজকে একটা চুলারে সুন্দর করে ডিজাইন করো, এরকম ভাবে বানাও যেটার মধ্যে সাফিসিয়েন্ট অক্সিজেন ঢুকতে পারে, দেখবা চুলার আগুনটাই চেঞ্জ হয়ে গেছে,
আগুনটা খুব সুন্দর আগুন দিতেছে এবং তার মধ্যে ধোঁয়া বাইরিতেছে না। মানে ধোঁয়া বাইরনি মানে কিটা জানো নি, এটা হইতেছে ওই ইম্পিউরিটিস গুলা। যেমন আমরা যখন একটা ক্যান্ডেল রে বার্ন করি, ক্যান্ডেল যখন জ্বালাই, উপরে ক্যান্ডেলের উপরে একটা কিছু রাখা দেখো, এখানের মধ্যে কালো কালো জিনিস জমা থাকে, এটা কিটা? এটা হইতেছে কার্বন বা তার সাথে আলাদা ইম্পিউরিটিস, অন্য ইম্পিউরিটিস। বুঝতে পারছো? তাহলে যখনই আমরা ডায়মন্ড বা কার্বন মানে মিশ্রিত কোনো যৌগরে যখন বার্ন করবো আর তার মধ্যে থেকে শুধু যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইর হয়, তাহলে আমরা কইমু যে ওই জিনিসটা পিওরেস্ট ফর্ম অফ কার্বন এবং তার মধ্যে আর অন্য কিছু নাই। বুঝতে পারছো? এবং ডায়মন্ডের যখন আমরা জ্বালাই, তাহলে ডায়মন্ডে জ্বালাইলে শুধু কার্বন ডাইঅক্সাইড গ্যাসই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না, বিকজ ইট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ কার্বন। ঠিক আছে? কার্বনের একদম মানে বিশুদ্ধ ফর্ম ধরা হয়। ঠিক আছে? আর কিছু তার মধ্যে থাকে না। নেক্সট হইতেছে গ্রাফাইট। গ্রাফাইটের স্ট্রাকচারটা দেখো আবার পুরা অন্যরকম। গ্রাফাইটের মধ্যে কি হইতেছে? গ্রাফাইটের মধ্যে তার একটা কার্বন যুক্ত আছে কয়টার সাথে? তিনটার সাথে। এবং এটা কিরকম আছে? এটা প্লেট প্লেট স্ট্রাকচারের মতো। ঠিক আছে? এরকম একটা প্লেট প্লেট স্ট্রাকচারের মতো, এবং এই স্ট্রাকচারটা খুবই উইক স্ট্রাকচার ধরা হয়। ঠিক আছে? এরকম মানে স্ল্যাব 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 না নেই, প্লেটের মতো। এলিগে এটা খুবই উইক মানে ধরা হয়, এবং এটা এটা উইক হয়ও। এবং তার মধ্যে তার যে স্ট্রাকচারটা হয় এটা কিরকম হয়? এটা হেক্সাগোনাল হয়। কিরকম হয়? এটারে হেক্সাগোনাল রিং কই আমরা। ঠিক আছে? এবং ওই হেক্সাগোনাল রিং এর ভিতরেই এখানে সবটির একটা একটা ইলেকট্রন থাকে না, ফ্রি ইলেকট্রন, ওই ইলেকট্রনগুলো ঘুরতে থাকে হেক্সাগোনাল রিং এর ভিতরে, এবং সেই কারণেই সে তড়িৎ পরিবহন করতে পারে। বুঝতে পারছো? বর্তমানে অ্যাক্রেশন পদ্ধতিতে বালি ও কোক চূর্ণের মিশ্রণকে তড়িৎ চুল্লিতে 900 ডিগ্রি সেলসিয়াস থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অন্তর 30 থেকে 35 ঘন্টা উত্তপ্ত করে কৃত্রিম গ্রাফাইট উৎপন্ন করে। এখন এই যে গ্রাফাইটের একটা সুন্দর একটা স্টোরি আছে, আমি কয়েকদিন আগে ইউটিউবের মধ্যে দেখছি, খুব ভালো লাগছে। আমরা গ্রাফাইটের ইংলিশে কিটা কই? আমরা নর্মালি পেন্সিলের যে মানে ইয়েটা যেটা থাকে, পেন্সিলের যেটা আমাদের লিখি, যে চিকনা যে গ্রাফাইটটা থাকে, এটা কিটা কই আমরা? এটা আমরা লেড কই। ঠিক আছে? এটা আমরা লেড কই। ঠিক আছে? এই লেড নামটা খুব মজার একটা জায়গা থেকে আইছে, আসলে কিন্তু এটা লেড না, এটা লেড আইসে অন্য একটা বিষয় থেকে। আসলে এটা গ্রাফাইট। লেড কিটা? লেড তো হইতাছে পিবি। ঠিক আছে? লেড পিবি না? তাহলে এখানে এই লেড নামটা, এটার এটার মানে পিবি নামটা কইতে আইছে, পিবি নামটা আইছে প্লাম্বাম থেকে, মানে লেডের অরিজিনাল নাম যেটা প্লাম্বাম, এই নামটা কইতে আইছে। এটা একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। এটা হইতাছে লেড, যে এই যে ধাতুটা, এই ধাতুটা বহুদিন আগে ব্যবহার করা হইতো। আগের দিনের ওই যে বাথরুমের যে পাইপগুলো আছে, ওই পাইপের মধ্যে লেডটা ইউজ করা হইতো, লেড ধাতুটা। বুঝতে পারছো? এবং ওইখান থেকে এই নামটা আইছে প্লাম্বাম ওয়ার্ডটা, কারণ এই প্লাম্বিং ওয়ার্ডটা জড়িত আছে আমাদের বাথরুমের সাথে। বুঝতে পারছো? এবং এই কারণে তার নামটা আইছে লেড। এবং পরবর্তী সময়ে যে পেন্সিলের যে লেডটা আমরা যেটা কই, এটা আসলে দেখতে সিমিলার আসলো লেডের সাথে, মানে লেড যে ধাতুটা, এই ধাতুর সাথে সিমিলার আসলো, একদম সেম কালার আসলো, ব্ল্যাক কালার দেখতে, শাইনি আসলো, সব সেম আসলো। এলিগা এটার নাম যেহেতু লেড, এটার নামও পড়ে গেছে লেড। এইভাবে নামটা এইভাবে নামকরণ হয়েছে। এবং ওই প্লাম্বামের হিস্টোরিটা এরকম। বুঝতে পারছো? আচ্ছা, এখনকার দিনে তো এগুলা ইউজ করা হয় না, কারণ লেডের মধ্যে এমন এমন জিনিস থাকে যেটা শরীরের লেগে খুবই হানিকারক। ঠিক আছে? আমরা কই যে জলের মধ্যে লেড থাকলে আর উল্টা ক্ষতিকারক হয়ে যায়। তো ওই সময়ে মানে তখন এটা জানতো না মানুষ, তখন ব্যবহার করতো, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে এটা ক্ষতিকারক শরীরের লিগা। লেড, আর্সেনিক এগুলা থাকলে জলটা মানে দূষিত জল ধরি আমরা, এটারে পিউরিফাই করে খাই। তো এই লেডটা আমাদের শরীরের লিগা ক্ষতিকারক, এই লিগা পরে এটা চেঞ্জ করা হয়ে গেছে। আচ্ছা, তার গঠনটা দেখো গ্রাফাইটের, কিতা কইছে? সুষম ষড়ভুজের, ষড়ভুজ মানে কিতা? হেক্সাগন। ষড়ভুজের আকারে সাজানো অসংখ্য কার্বন পরমাণু, দ্বিমাত্রিক স্তর। দ্বিমাত্রিক স্তর মানে মানে কিতা কয়টারে? হয় 2D স্ট্রাকচার। ঠিক আছে? দ্বিমাত্রিক স্তর দিয়ে গ্রাফাইটের কেলাস গঠিত হয়। প্রতিটি দ্বিমাত্রিক স্তর পরস্পরের সমান্তরালভাবে অবস্থান করে। যে কোনো দুটি স্তরের মধ্যে দূরত্ব, আচ্ছা দিয়া দিছে, এটা লাগতো না, এটা 3.15 × 10⁻⁻1 ন্যানোমিটার। এবং একই স্তরের মধ্যে সমযোজী বন্ধনের আবদ্ধ প্রতিটি সিসি বন্ধন দূরত্ব হইতাছে 1.42 × 10⁻⁻1 ন্যানোমিটার। এর কেলাসে সিসি বন্ধন কোণে মান হইতাছে 120 ডিগ্রি। ঠিক আছে? এটা কিচ্ছু লাগতো না আমরা ওই কইলাম যে এখানের মধ্যে মেইন কোশ্চেন যদি আসে,
এটাই এইব যে গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু ডায়মন্ড পারে না কেন? ঠিক আছে, এইটাই একটা প্রশ্ন আইব, বা এরকম প্রশ্ন আইতে পারে যে ডায়মন্ড গ্রাফাইটটা খুব মানে নরম কেন মানে ডায়মন্ডের তুলনায়, কিন্তু যদিও দুটোটা কার্বন দিয়ে তৈরি। তো এটার উত্তর হইব আমরা ওই তার স্ট্রাকচারের মধ্যে, তার যে এই হেক্সাগোনাল স্ট্রাকচারটা, টু ডাইমেনশনাল স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের জন্য তার মানে এই নরমত্ব বিষয়টা। ঠিক আছে, আর ওইখানে কার্বন 4টা কার্বনের সাথে যুক্ত থাকে এবং এটা 3D স্ট্রাকচার থাকে, এই কারণে কার্বন খুব স্ট্রং থাকে ওইখানের মধ্যে, মানে ডায়মন্ডটা স্ট্রং থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এটা হইতাছে কিটা ফুলারিন বা ফুলেরিন। ঠিক আছে, ফুলারিন বা ফুলেরিন। এটার আরেকটা নাম হইতাছে কিটা বাকমিনস্টার ফুলেরিন। এখানে আসেনি ওই যে বাকমিনস্টার ফুলেরিন। ঠিক আছে, এটা খুব একটা নিউলি একটা সাবস্টেন্স কইতে পারো, যেটা খুব রিসেন্ট ডিসকভার হয়েছে। এটার ব্যাপারে এখনো অনেক তথ্য আসা বাকি রয়েছে, এটা নিয়ে এখনো স্টাডি করা হইতেছে, অনেক জিনিস জানার বাকি রয়েছে। এটা 1986 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্রোটো ও এটা স্মলে গ্রাফাইট রডকে লেজার রশ্মি দিয়ে শূন্যস্থানে বাষ্পীভূত করে ফুলারিন তৈরি করতে সক্ষম হন। আমেরিকার সপতি বাকমিস্টার, হ্যাঁ সপতি, ঠিক আছে, বাকমিস্টার মানে মিস্টার আর কি, এরকম আর কি, সপতি বাকমিস্টার ফুলারের তৈরি একটি গোলাকার গম্বুজের মতো এর আকার বলে এর নামকরণ করা হয়েছে ফুলেরিন। এটি হলো কার্বনের বিশুদ্ধতম রূপভেদ। তাহলে এটারও যদি আমরা বার্ন করি তাহলে তার মধ্যে থেকে কি পাইমু, কোন গ্যাস পাইমু? কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাইমু। বুঝতে পারছো? তার স্ট্রাকচারটা একটু আলাদা অন্যগুলোর থেকে। এটা লাগবো নি, এটা লাগতো না, এটা তোমরা দেখিলে ওইটা মানে কোনারে পাওয়া যায় কিতা কিতি কইছে আর কি, পৃথিবীর কোন জায়গাতে পাওয়া যায়। ঠিক আছে, তাছাড়া ইলেকট্রনিক এটা লাগতো না। ঠিক আছে, নেক্সট হইতেছে কিটা তার গঠনটা কিরকম? সিএন সাধারণ তার সংকেত। সিএনটা কিটা? এখানে সি, এন এর ভ্যালুটা কত থেকে কত বেরি করব? 30 থেকে 60 মধ্যে তার এন এর ভ্যালুটা বেরি করব। ঠিক আছে, মানে C60 হইব। তাহলে C60 যদি হয়, কার্বন যদি 4টা কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে কয়টা এখানের মধ্যে ওই তোমার তৈরি হয়েছে কইতে পারবানি? জাংশন কয়টা তৈরি হয়েছে? না না, জাংশন 660 যদি হয়, 60টা যদি হয়, 60টা কার্বন যদি হয়, আর জাংশন কয়টা তৈরি হয়েছে? 15টা জাংশন তৈরি, 4 15 60। বুঝতে পারছো? মানে 15টা জাংশনের মধ্যে 4টা 4টা কার্বন আর কি। ঠিক আছে, আচ্ছা, সিএন সাধারণ তার সংকেত হয়, এবং যেখানে এন এর মান কত থেকে কত বেরি করব? জোড় সংখ্যায় থাকবো, যেটা 30 থেকে 60 এর মধ্যবর্তীর মধ্যে হয়। তবে সর্বাধিক পরিচিত ফুলারিন হইতেছে C60। ঠিক আছে, যেটা আমরা বইয়ের মধ্যে দেওয়া আছে। C60 ফুলারিন হলো 60টি কার্বন পরমাণু দ্বারা একটি সম্বোধিত একটি অণু, যাতে 20টি ষড়ভুজাকার। আচ্ছা, এই যে জিনিসটা, এটা দেখতে কার মতো দেখা গেছে? ফুটবলের মতো। তাহলে ফুটবলটা তোমরা দেখছো নি? ফুটবলের মধ্যে এরকম একটা শেপ থাকে, পেন্টাগন একটা শেপ থাকে, এবং আরেকটা শেপ থাকে এরকম হেক্সাগনও শেপ থাকে। হেক্সাগনও শেপ থাকে। ফুটবলটারে যদি ভালো করে তোমরা লক্ষ্য করো, ফুটবলে এরকম এরকম মানে চাক্কা চাক্কা এরকম থাকে না নি, যেটা যেই জায়গাটা সেলাই করা হয়। ফুটবল কোনোদিন হাতে নিয়ে দেখছো নি? তো এরকম সেলাই যে করা থাকে, এটা হেক্সাগোনালও থাকে তার মধ্যে, এবং তার মধ্যে পেন্টাগোনালও থাকে। ঠিক আছে, ওইটাই কইতাছে ষড়ভুজাকার তল থাকে 12টি, এবং পঞ্চভুজাকার তল থাকে কয়টা? সরি সরি সরি, ষড়ভুজাকার থাকে 20টা, আর 12টা থাকে পঞ্চভুজাকার তল তার মধ্যে, মানে পুরাটা মিল্লাসের আর কি। ঠিক আছে, অণুটি দেখতে অনেকটাই ফুটবলের মতো হয়, তাই একে বাকি বলও বলা হয়। ঠিক আছে, তো এখানের মধ্যে ফুলেরিনের তেমন বেশি কোয়েশ্চেন তো করে না। ফুলেরিনের যদি করেও ওই স্ট্রাকচার জিগাইতে পারে, কয়টা কার্বন থাকতে পারে একটা ফুলেরিনের মধ্যে, হাইয়েস্ট কয়টা কার্বন থাকতে পারে, আর আর কিটা জিগাইতে পারে, ওই কয়টা তোমার ষড়ভুজাকার থাকতে পারে, তার মধ্যে পঞ্চভুজাকার কয়টা থাকতে পারে, ওইটি প্রশ্ন করতে পারে। ঠিক আছে, এর চেয়ে বেশি আর এখানের মধ্যে প্রশ্ন করে না। কার্বনের বিভিন্ন রূপভেদগুলির যে একই মৌল, কার্বনের বিভিন্ন রূপভেদগুলি যে একই মৌল কার্বন, তা কি করে প্রমাণ করা যায়? এটা একটা মাত্র প্রমাণ করা যায় প্রসেস, যেটা যদি তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। ঠিক আছে, কার্বনের বিভিন্ন রূপভেদগুলির প্রত্যেকটির সমপরিমাণ নিয়ে আলাদাভাবে অতিরিক্ত পরিমাণ ও শুষ্ক অক্সিজেন দহন করলে প্রতি ক্ষেত্রে একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাসটি স্বচ্ছ চুন জলকে গোলা করে, এটা মনে আসেনি?
কিটা ছিল ওইটা, ওই যে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পাস করলে হে কিটা হয়, ক্যালসিয়াম কার্বনেট হয়ে যায়, মনে আছে নি? এবং এটার মধ্যে ফার্দার যদি আমরা আবার কার্বন ডাইঅক্সাইড দেই তখন সে আবার কিন্তু সেম কালার হয়ে যায়, ঠিক আছে? তখন তার মধ্যে যদি ফার্দার তুমি যদি কার্বন ডাইঅক্সাইড মানে চালনাই করতে থাকো তখন সে আবার ক্লিয়ার হয়ে যায় আর কি, ঠিক আছে? এটা খুব মজার একটা এক্সপেরিমেন্ট। ওইটা হচ্ছে জলরে গোলা করে লাই, মানে মিল্কি করে লাই, দুধের মতো জলটা করে লিব, ঠিক আছে? অর্থাৎ মানে এটা হইতেছে কার্বনের কিটা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আইডেন্টিফিকেশন, মনে রাখো এটা। তোমার যদি জিগায় যে কার্বন মানে একটা রিয়েকশন হইছে, এর মধ্যে এটার থেকে কার্বন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়েছে, তাহলে তুমি বুঝাও যে এটা কেমনে কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা দুইটা এক্সপেরিমেন্ট আমরা জানলাম, একটা হইতেছে কিটা, যদি তার সামনে মোমবাতি নিয়ে যাই তাহলে মোমবাতি কিটা হইব, নিভি যাইব, ঠিক আছে? এটা একটা এক্সপেরিমেন্ট। আরেকটা কিটা, আরেকটা হইতেছে চুনের জলের মধ্যে যদি ওই গ্যাসটা চালনা করি তাহলে চুনের জলটা সে কিটা করবো, গোলা করে দেব। দুইটা মনে রাখবো আর কি। আর হাইড্রোজেনের আইডেন্টিফিকেশন কিটা ছিল, মনে আসেনি? হাইড্রোজেনের পপ সাউন্ড তৈরি করে, ঠিক আছে? পপ সাউন্ড তৈরি করে যখন মানে হাইড্রোজেন গ্যাসের সামনে আমরা একটা ক্যান্ডেল নিয়ে যাই। এগুলা ইম্পর্টেন্ট কিন্তু খুব বেশি, ঠিক আছে? কারণ ওই মানে একটা রিয়েকশন দিয়ে তোমার যে গ্যাসটা বাইর করতে কইব, ওই গ্যাসের শনাক্তকরণটাও কইব তোমার, যে তুমি শনাক্ত করো যে গ্যাসটা কি গ্যাস, বুঝতে পারছো? তখন এটা তোমরা কিন্তু জানতে লাগবে। আমরা লাস্ট টপিক হইতেছে ক্যাটিনেশন বা শৃঙ্খলায়ন। যে বিশেষ ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে তাকে ক্যাটিনেশন বা শৃঙ্খলায়ন বলি, ঠিক আছে? এই যে কার্বন পরমাণুগুলা মানে অনেকগুলা একটার পরে একটা যে বন্ধন করতে পারে, এই জিনিসটারই আমরা কইতাছি এটা ক্যাটিনেশন বা শৃঙ্খলায়ন। মানে কার্বনের পিছনে কার্বন যে প্রচুর একটার পর একটা লাগিয়ে থাকতে পারে আর কি, ঠিক আছে? ওই তো শেষ আমরা, ঠিক আছে? সপ্তাহ তো পড়তাম না, এটা ডিভাইড করা হয়েছে, এটা তোমরা দিয়ালাইছি ম্যাটেরিয়াল, ঠিক আছে? কিন্তু এটা ক্লাস অনেক লম্বা ক্লাস যাইব, নিশ্চিন্ত থাকো, 5টা 6টা ক্লাস যাইব এটা, ঠিক আছে? অনেক বড় চ্যাপ্টার তো। এখন যদি আমি তোমরা মানে ইয়ের মধ্যে ঢুকি যাই, ওই কিতা কয়টারে এখানে কিতা আছে, হোমোজেনিয়াস কম্পাউন্ড যে আছে না, বাংলাটার নাম কিতা লিখেছি, সম্পৃক্ত হ্যাঁ, সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা হাইড্রোকার্বন, এটা যদি ঢুকি যায় এটা অনেক বিশাল বড়, এটা পুরো আলাদা একটা পার্ট, ঠিক আছে? এবং এটার পরে আমরা করবো ওই ইউপ্যাক, ইউপ্যাকের আলগা করবো একটা। এরপরে লাস্টের মধ্যে আবার কার্বনের কেমিক্যাল, এখন যেটি পড়তেছি এটি সব ফিজিক্যাল প্রপার্টিস কার্বনের। এরপরে কেমিক্যাল প্রপার্টিস, মানে কার্বন অন্য কিছুর লোকে যুক্ত হইলে কি কি তৈরি করে, কেমিক্যাল প্রপার্টিস অফ কার্বন আমরা দেখবো। এরপরে হইতেছে তোমার কার্বন, মানে কার্বন দ্বারা যে বিভিন্ন কম্পাউন্ডস দেখবো, এর মধ্যে দুইটা বিশেষ কম্পাউন্ড আমরা পড়বো, যেটা হচ্ছে সাবান আর ডিটারজেন্ট, সোপ আর ডিটারজেন্ট। তাদের ক্লিনজিং অ্যাকশন দেখবো, যে হে কিভাবে ময়লারে পরিষ্কার করে, বিভিন্ন জিনিস আছে। মানে এই চ্যাপ্টারটা অনেক বড়, ঠিক আছে? তো আস্তে আস্তে চ্যাপ্টারটা আমরা ক্লিয়ার করবো, ঠিক আছে? চলো, বলো।